সাউন্ড ক্লিয়ার আছে? সাউন্ড অ্যান্ড বোর্ড ক্লিয়ার আছে একটু জানাও। সাউন্ড অ্যান্ড বোর্ড ক্লিয়ার আছে একটু কমেন্ট করে জানাও। সাউন্ড অ্যান্ড বোর্ড ক্লিয়ার আছে কিন্তু একটু কমেন্ট করে জানাও। ক্লিয়ার আছে, ওকে। বোর্ড অ্যান্ড সাউন্ড ক্লিয়ার আছে। ওকে, তো সবাই ভালো আছে আশা করি। তো আজকে আমরা কন্ডিশনাল নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা কন্ডিশনাল নিয়ে আলোচনা করব। তো তোমাদের পড়াশোনা কেমন চলতেছে একটু কমেন্টে জানাও। তোমাদের পড়াশোনা কীরকম চলতেছে একটু কমেন্ট করে জানাও। তোমরা সকল বিষয়গুলো আসলে ক্লিয়ার করে পড়তেছো কিনা, বা নোট করে পড়তেছো কিনা, অথবা কোনো বিষয়ে কোনো রকম অগোছালো পড়াশোনা করতেছো কিনা, এই বিষয়গুলো জানাইও। অবশ্যই আমি ভালো পরামর্শ দেব তোমাদের। স্যার সাউন্ড হয়, স্যার সাউন্ড হয় কিন্তু ক্লাসে তো স্টুডেন্টই নাই, যেন শব্দটা হয় একটা, কেমন যেন শব্দ হয়, সাউন্ড হচ্ছে। কিসের সাউন্ড হচ্ছে? সব ঠিক আছে নাকি? কি সমস্যা বলো ক্লাসে? কোনো সমস্যা মনে হচ্ছে ক্লাসে? বলো। আচ্ছা, কিছুই পাই না। আচ্ছা, যাই হোক, আমরা ক্লাসটা শুরু করি। ফোন দিচ্ছে আমাকে। কোনো সাউন্ড হচ্ছে, তোমরা বলতেছো কি সাউন্ড হচ্ছে শুনে? স্যার ভালোই মোটামুটি। আচ্ছা, শিব বিশ্বাস, ওকে। একটা সাউন্ড হচ্ছে না, কেমন জানি ধীরে ধীরে একটা শব্দ হচ্ছে, এটা কেন হবে? বাজে সাউন্ড হচ্ছে, এটা কারণটা কি? খুবই বাজে একটা সাউন্ড হচ্ছে। শব্দ হয় অনেক, সেটাই তো দেখতে পাচ্ছি। কেন শব্দটা হয় ঠিক বুঝতেছি না। এটা কি নেটের প্রবলেম? কোনো শব্দ হচ্ছে এখন?
না, এখন ঠিক আছে। ওকে, তাহলে ওকে আছে সব কিছুই। আমরা শুরু করছি। আজকে আমরা কন্ডিশনালের বিস্তারিত আলোচনা করব। আর তোমরা যারা নতুন আসছো, তোমরা জানো যে এটা একটা চক্রাকার কোর্স এবং কোর্সগুলো রিপিট হয়। তোমরা যারা গ্রুপে আছো সবাই কোর্স রিপিট করতে পারবে। তো আমরা কন্ডিশনাল দিয়ে শুরু করতেছি। তোমাদের পরীক্ষা হচ্ছে তোমরা যারা জানো না, প্রতি শুক্র আর মঙ্গলবার পরীক্ষা হয়। এটা হচ্ছে আমাদের এই গ্রুপে পরীক্ষা হয়। তো নেক্সট এক্সাম হবে মঙ্গলবার। জিরান পার্টিসিপেল শেষ হয়েছে। এর পরের পরীক্ষাটা হবে জেরান পার্টিসিপেলের পরে আমরা যে পরীক্ষাটা নেব এটা হচ্ছে ডিটারমিনার উপরে। ওকে, ডিটারমিনারের উপরে পরীক্ষাটা হবে। ওকে, তো যারা যারা আছো তোমরা ডিটারমিনার ক্লাস এবং শিট সবই রেকর্ড করা আছে। শিট তো পাইছো, সাথে ক্লাসও কিন্তু রেকর্ড করা আছে। সো তোমরা ডিটারমিনারের চ্যাপ্টার ভালো করে দেখে আসবা। এটার উপরে মঙ্গলবার পরীক্ষা হবে। আজকে হচ্ছে সোমবার না, রবিবার, আজকে মঙ্গলবার পরীক্ষা হবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, মঙ্গলবার ডিটারমিনারের পরীক্ষা। শুক্রবার সময় হচ্ছে, তোমরা জানো আমাদের পরীক্ষাগুলো হয়, ইংলিশেরটা হয় হচ্ছে রাত 8টায়, আর ম্যাথেরটা হবে রাত 8টায়, আর ম্যাথেরটা হবে সময় রাত 7টায়। টাইমটা হচ্ছে ইংলিশটা রাত 8টায় এবং ম্যাথের পরীক্ষা হবে রাত 7টায়। সো এই টাইমটা আমরা এখন পরীক্ষা নিচ্ছি। যারা লাইভ ক্লাস করো তারাই শুধু এটা জানতে পারবে যে কবে কোন দিন পরীক্ষা হচ্ছে, এছাড়া কেউ খুব একটা জানতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আমরা কন্ডিশনাল নিয়ে আজকে আলোচনা করব। সেন্টেন্স নিয়ে গত ক্লাসটা করেছি, তো আমরা আজকে কন্ডিশনাল নিয়ে আলোচনা করব। তো কন্ডিশনাল আলোচনা করার হচ্ছে একটা ফোন ধরে নিচ্ছি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলেন, কি অবস্থা? হ্যাঁ, বলেন, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই। ওকে ওকে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই পারবো না মানে, ওকে, অবশ্যই পারবো। হ্যাঁ, মনে আছে, সমস্যা নাই। আপনি আবার স্মরণ করে দিন কালকে আবার, তাইলেই হবে। ঠিক আছে, সেটাই সেটাই। হ্যাঁ হ্যাঁ, এখনো করাচ্ছি। ওকে, হ্যাঁ, কমছে। ওকে ওকে, ঠিক আছে। তাহলে ইফযুক্ত সেন্টেন্সকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলি। ইফযুক্ত সেন্টেন্সকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলি। এখন ঠিক আছে। আচ্ছা, লাইভে তো ক্লাস উপস্থিতি কম কেন? ইফযুক্ত সেন্টেন্স কি কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়, তাই না? আচ্ছা, সেন্টেন্স বলে বা শর্তযুক্ত, ইফযুক্ত অথবা শর্তযুক্ত শব্দটার নাম হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। ইফযুক্ত না, বা আনলেসও থাকতে পারে, হ্যাডও থাকতে পারে। আনলেস হ্যাড এর পরিবর্তে আনলেস হ্যাডও থাকতে পারে, সেটাও কন্ডিশনাল সেন্টেন্স। আনলেস অথবা হ্যাড এটাও থাকতে পারে, এটাও কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকার? কন্ডিশনাল সেন্টেন্স প্রধানত মূলত চার প্রকার। আমরা জানি কি কি, সেটা সবাই জানি। জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তো এটা খুবই একটা ইজি আলোচনা আজকের আলোচনাটা। তো প্রথমে আমরা যেটা না আলোচনা করবো সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। এক নম্বরে আমরা একটু ফার্স্ট কন্ডিশনাল আলোচনা করি। FIRST, ফার্স্ট কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল আলোচনা করি আগে। জিরো কন্ডিশনাল জিনিসটা কি? অনেকেই হয়তো কনফিউজড। জিরো কন্ডিশনাল আবার কি? জিরো কন্ডিশনাল। তো জিরো কন্ডিশনাল জিনিসটা কি?
জিরো কন্ডিশনাল জিনিসটা কি, অনেকেই কনফিউজড। ওকে, আচ্ছা, জিরো কন্ডিশন হচ্ছে বৈজ্ঞানিক শর্তযুক্ত বাক্য, যেমন চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য অথবা অভ্যাসগত সত্য। এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রেই জিরো কন্ডিশনাল ইউজ করা হয়। কীরকম? অভ্যাসগত সত্য, বৈজ্ঞানিক সত্য আর হচ্ছে চিরন্তন সত্য, এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রেই জিরো কন্ডিশনাল ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে একটা উদাহরণ দাও, জিরো কন্ডিশনাল একটা উদাহরণ দাও তো। ইফ ওয়াটার হিটেড, ইফ ওয়াটার হিটেড, যদি ওয়াটারকে তুমি হিট দাও, ইফ যদি, ইফ ইউ ওয়াটার হিটেড, ইফ ইউ ওয়াটার হিট, তুমি যদি, আচ্ছা, ইফ ইউ হিট ওয়াটার, তুমি যদি পানিকে মনে করো হিট দাও, তাহলে কি হবে? ইফ ইউ হিট ওয়াটার, তাহলে কি এর পরের বাক্যটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইট টার্নস ইনটু ভ্যাপর, ইট টার্নস ইনটু ভ্যাপর, ভিও ভ্যাপর, ভ্যাপর। ওকে, তার মানে হচ্ছে তুমি যদি পানিকে তুমি হিট দাও, এটা কি হবে? বাষ্পে পরিণত হবে, তাই না? হ্যাঁ, একটু কমেন্ট করবা। তাহলে ইফ ইউ হিট ওয়াটার ইট টার্নস ইনটু ভ্যাপর, এটা একটা বৈজ্ঞানিক সত্য বাক্য। তাহলে এটাকে বলা হয় জিরো কন্ডিশন। এটার স্ট্রাকচারটা কি হবে? স্ট্রাকচারটা হবে এরকম। আচ্ছা, স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে ইফ এর পর প্রেজেন্ট ইনডিফিনিট, ইফ এর পর প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি হবে বলো? পরের যে বাক্যটা সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট হবে, তাহলে প্রথম বাক্যটা যদি ইফ যুক্ত বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়। এটা হচ্ছে জিরো কন্ডিশনের শর্ত গঠন। ওকে, আচ্ছা, রিয়েল এবং আনরিয়েল প্রথমত দুই প্রকার, না অত বিস্তারিত আলোচনা দরকার নেই। প্রথমত দুই প্রকার, এরপর ভাগ করছে, অত কিছু দরকার নেই। মূলত চার প্রকার, সোজা কথা। মানে আমরা তো পণ্ডিত হব না, আমরা আসলে জেনারেল ধারণাটা নেব যা চাকরি পরীক্ষায় লাগে। জীবনে কখনোই আসবে না যে এটা কন্ডিশনাল কত প্রকার, অনেকে 3 প্রকার বলে, অনেকে 4 প্রকার বলে। সো এগুলো নিয়ে কোনো বিতর্ক করার দরকার নাই। তাহলে এটা একটা বৈজ্ঞানিক সত্য বাক্য, এটা হচ্ছে জিরো কন্ডিশনাল। তাহলে এটা শর্ত হচ্ছে, এটার স্ট্রাকচারটা হচ্ছে ইফ, এরপর যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের বাক্যটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। তার মানে এই যে ভার্ব হচ্ছে V1 ফর্মে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স V1। এরকম আরও আছে, ইফ ইউ হিট ওয়াটার ইট বয়েলস, এরকম হতে পারে। আবার তুমি যদি পানিকে ঠান্ডা করো, এটা কি ফ্রিজে পরিণত হবে, এটা বরফে পরিণত হবে, আইসে পরিণত হবে, ইট টার্নস ইনটু আইস। তুমি যদি পানিকে ওয়াটার ফ্রিজ করো, ইফ ইউ ফ্রিজ ওয়াটার, তুমি যদি ওয়াটারকে ফ্রিজ করো, ইট টার্নস ইনটু আইস, এটা আইসে পরিণত হবে। এই ধরনের বাক্যগুলো হচ্ছে জিরো কন্ডিশনাল। ওকে, আচ্ছা, তাহলে এরপরে আরেকটা বাক্য লেখো। যদি লিখি ইফ ইউ হিট আয়রন, তুমি যদি আয়রনকে হিট দাও, ইট কি লেখা যায়? তুমি যদি আয়রনকে হিট দাও, এটা কি হবে? এটা লাল হয়ে যাবে। তাহলে ইট টার্নস ইনটু রেড, এটা লাল বর্ণ ধারণ করবে। এটা চিরন্তন, এটা বা বৈজ্ঞানিক, এটা সত্য। ঠিক আছে, তাহলে এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রেই জিরো কন্ডিশনাল ইউজ হয়। বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত সত্য এবং চিরন্তন সত্য, এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে জিরো কন্ডিশন ইউজ হয়। এটার স্ট্রাকচার হচ্ছে যদিটা ইফের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরেরটাও প্রেজেন্ট ইনডিফিনিট হবে। ওকে, এটা হচ্ছে জিরো কন্ডিশন। এরকম আরও উদাহরণ আছে, যেমন এরকম এখানে দেওয়া আছে, ইফ ইউ ফ্রিজ ওয়াটার, ইফ ইউ ফ্রিজ ওয়াটার, অথবা মানে এটাকে তুমি ঠান্ডা করো, ইফ ইউ ফ্রিজ ওয়াটার ইট টার্নস ইনটু আইস, এটি আইসে পরিণত হবে। এরকম আরও উদাহরণ আছে। সো এই ধরনের বাক্যগুলো যখন আসবে,
এটা তুমি জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দিবা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দিবা। এখানে উইল, শ্যাল, কুড, ক্যান কিছুই ব্যবহৃত হবে না, শুধুমাত্র V1 ফর্মটা হবে, সাবজেক্ট প্লাস V1 ফর্ম, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা। যাই হোক, এটা এটা খুবই ইজি ছিল। 2 নম্বর বাক্যটা দেখি, 2 নম্বর কন্ডিশনালটা দেখি, সরি ফার্স্ট কন্ডিশনালটা একটু দেখি আমরা। আচ্ছা, আমি প্রথমে উদাহরণ দেব, উদাহরণের পরে আলোচনা। নাম্বার 2 ফার্স্ট কন্ডিশনাল, এটা এভাবে না লিখে এভাবে লেখা যায়, আরো সুন্দর দেখা যায়। তাহলে ফার্স্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল। আচ্ছা, ফার্স্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল। তাহলে আমি পরীক্ষায় আসলে এরকম, সাপোজ তোমার পরীক্ষা আসলে এরকম একটা ওয়ার্ড, পরীক্ষা আসলো ইফ আই, পরীক্ষা আসলো ইফ আই শ্যাল উইন এ লটারি, if I shall win a lottery, I কি I shall build a house. আচ্ছা, এখানে ভুল আছে কোথায় বলো তো? এটা হচ্ছে এটা, এই যে একটা বাক্য লিখলাম, এটাকে ফার্স্ট কন্ডিশনাল আছে, ঠিক আছে, কিন্তু এখানে একটা ভুল আছে, এই ভুলটা খুঁজে বের করো তোমরা একটু। এখানে একটা ভুল আছে, ভুলটা খুঁজে বের করো, দেখি কে পারো। এই বাক্যটা একটা ভুল আছে, দেখি কে ভুলটা খুঁজে বের করতে পারো। আচ্ছা, দেখি কে ভুলটা বার করতে পারো। ইফ আই শ্যাল উইন এ লটারি আই শ্যাল বিল্ড এ হাউস। আমি যদি একটা লটারি পেতাম তাহলে আমি একটা বাড়ি করতাম। এখানে একটা ভুল আছে, দেখি। এইচ এম ইব্রাহিম, ওকে, শ্যাল হবে না, রাইট। সুরভি, উইল হবে না, শ্যাল হবে না, আই আই এর পর, রাইট। এই যে একজনের ঠিকই ধরতে পারছে, দেখো এই কন্ডিশনাল বাক্যে কিন্তু কখনই শ্যাল আর উইল ব্যবহৃত হবে না। কন্ডিশনাল যুক্ত বাক্যটায় শ্যাল বা উইলটা ব্যবহৃত হবে না, এই শ্যাল আর উইল ব্যবহৃত হবে পরের সেন্টেন্সে, বুঝতে পারছো? তার মানে এখানে এই শ্যাল বা উইল এটা হবে না, এখানে হবে ইফ আই উইন এ লটারি, আমি যদি একটা লটারি পেতাম, আই শ্যাল বিল্ড এ হাউস। আচ্ছা, তো এখানে যদি আমি এইভাবে লিখতাম, ইফ আই ওন এ লটারি, ইফ আই ওন, পাস্ট টেন্স, ওন এ লটারি, তো এখানে কি হইতো বলো? এখানে ঢেস বিল্ড এ হাউস, তো এখানে কি হবে বলো? এখানে শূন্যস্থানে কি হতে পারে বলো? ইফ আই ওন এ লটারি আই ঢেস বিল্ড এ হাউস। উড, এই যে একজন অ্যান্সার করেছে আরিফুল ইসলাম বাপ্পু। এখানে হবে উড, 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 উড হবে। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল নিয়মে উড হবে, ওকে। আচ্ছা, তাহলে সেকেন্ড কন্ডিশনাল নিয়মে এটা হবে উড, ওকে। আচ্ছা, আমি আর একটা লিখলাম, মনে করো পরীক্ষা আসলে এরকম, ইফ আই হ্যাড ওন এ লটারি, if I had owned a lottery I dash build a house। এখানে কি হবে বলো? if I had owned a lottery I dash build a house, এখানে কি হবে বলো? বলো তোমরা, দেখি কি হবে। হ্যাঁ, কি হবে বলো? উড হ্যাভ। তো একজন অ্যান্সার করেছে উড হ্যাভ, তাহলে এখানে হবে কি? উড হ্যাভ। সো একজন অ্যান্সার করে দিয়েছে, সো এটা হচ্ছে উড হ্যাভ, উড হ্যাভ।
তাহলে কি বুঝলাম আমরা আসলে? এখানে বসলো হচ্ছে শ্যাল, এখানে বসলো হচ্ছে উড, এখানে উড হ্যাভ, তিনটা জায়গায় তিন রকম হইলো। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? স্যার আপনার শিটগুলো কি কম্পোজ করা যায় না? হ্যাঁ, শিট কম্পোজ করতেছি, শিট কম্পোজ হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে। তো আমি সময় দিতে পারি না, আসলে আমি ব্যস্ত মানুষ তো, সময় দিতে পারি না। একসাথে একটা ম্যাথ বই লিখতেছি, একটা ইংলিশ বইও লিখতেছি, যার জন্য কম্পোজ করতে সময় লাগতেছে। তো এগুলো কারেকশন করতে হয়, অনেক সমস্যা আছে। একটা একটা শিট কম্পোজ করতে হলে কারেকশন করতে হয়, হ্যাঁ। আর হ্যান্ডনোটের যেরকম একটা চাহিদা থাকে, আসলে ওরকম পিডিএফ বা কি বলে কম্পিউটার করলে ওরকম চাহিদা থাকে না। ঠিক আছে, ওটা কপি হয়ে যায়, ওটা কপি পেস্ট হয়ে যায়। সো স্যার আপনার শিটগুলো কি কম্পোজ করা যায় না? ওকে, তাহলে আমরা তিনটা বাক্য দেখলাম এখানে। তিনটা বাক্যের মধ্যে যে বেসিক ডিফারেন্স সেটা হচ্ছে কি, দেখো, ইফ এর পরে যদি এই শ্যাল তো হবে না, এটা তো, কারণ ইফ যুক্ত বাক্যে কখনোই শ্যাল বা উইল হবে না, এটা ভুল ছিল, তাহলে এটা বাদ দিয়ে দিলাম। এখন তোমরা তিনটা বাক্যের মধ্যে ডিফারেন্সটা কি বলো তো, তাহলে কন্ডিশনাল শেষ। স্যার বিজ্ঞান হ্যান্ড নোট পাওয়া যাবে? বিজ্ঞান হ্যান্ড নোট না, বিজ্ঞান হ্যান্ড নোট আমি এখনো রেডি করিনি, সময় লাগবে আসলে, আমি একা মানুষ তো। আচ্ছা দেখো, ইফ আই হ্যাড ওন এ লটারি আই উড হ্যাভ বিল্ড হাউস, এখানে উড হ্যাভ আসছে কেন? আবার এখানে ইফ আই উইন এ লটারি আই শ্যাল বিল্ড হাউস, এখানে শ্যাল হইল কেন? আবার ইফ আই ওন এ লটারি আই উড বিল্ড হাউস, এখানে উড হইল কেন? তিনটা বাক্যে তিন রকম। তাহলে এটার ব্যাখ্যাটা হচ্ছে, এটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশনাল, এটাকে বলা হয় কি ফার্স্ট কন্ডিশনাল, এটাকে বলা হয় সেকেন্ড কন্ডিশনাল, আর এটাকে বলা হয় থার্ড কন্ডিশনাল। ওকে, তাহলে তিনটা হচ্ছে, এই হচ্ছে কন্ডিশনালের মেইন ফর্মুলা। যে ফার্স্ট কন্ডিশন হচ্ছে ইফের পর যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এটা হবে শ্যাল বা উইল। আর সেকেন্ড কন্ডিশনালের শর্তটা হচ্ছে ইফের পর যদি পাস্ট টেন্স থাকে তারপরেটা হবে উড, শুড, উড, কুড, মাইট, শুড না, উড, কুড, মাইট হবে, উড, কুড, মাইট। ওকে, আচ্ছা, এরপরে যদি ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে হবে উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভ, শুড হ্যাভ, সরি উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ হবে না, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। ওকে, তার মানে আসলে কন্ডিশনালের বিষয়টা, একটা শিট দিবেন, হ্যাঁ, জেনারেল নলেজের একটা শিট পাওয়া যাবে, সমস্যা নেই, ওটা পাওয়া যাবে। তাহলে আমরা কিন্তু কন্ডিশনাল জিনিসটাকে অনেক জটিল করে ভাবি, আসলে কন্ডিশনাল জিনিসটা সোজা, হ্যাঁ। এখন এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, কি শর্তটা কি, ইফের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে তাহলে হবে কি শ্যাল উইল, সাবজেক্ট প্লাস শ্যাল উইল, ক্লিয়ার? ক্লিয়ার। আর ইফের পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে হবে উড, কুড, মাইট, আর সাবজেক্টের পরে উড, কুড, মাইট বসাই দিবা, ক্লিয়ার? আর থার্ড কন্ডিশনাল হচ্ছে যদি ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরের যে ক্লোজ সেখানে হবে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, যে কোনো একটা, ক্লিয়ার? ওকে, আচ্ছা, আমরা এখন এক্সারসাইজ দেব। আচ্ছা, যাই হোক, আগের এক্সাম মানে গত যে জেরান পার্টিসিপেলের যে 14 নংটা ভুল ছিল, 14 নংটা ভুল ছিল এবং 6 নংও ভুল ছিল, ঠিক আছে? গত যে ক্লাসে পরীক্ষা হয়েছে জেরান পার্টিসিপেল যারা যারা পরীক্ষা দিয়েছো ওখানে 6 নং এবং 14 নং ভুল ছিল। এখানে এটা 6 নং হবে জেরান্ড আর 14 নং হবে নাম, মানে নাম কোনোটাই হবে না। এই আচ্ছা, যাই হোক, ওটা কারেকশন করে পরে আমরা পরে যখন পরীক্ষা নেব আবার কারেকশন করে দিতে হবে, ওটা ভুল ছিল। আচ্ছা, তাইলে মোটামুটি বুঝছো কিনা ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনালের পার্থক্য বুঝছো কিনা? আচ্ছা, আমি এখন এক্সারসাইজ দেব। তোমাদের, দেখি তোমরা সঠিকভাবে দিতে পারো কিনা। এখন আমি প্র্যাকটিক্যালি এক্সারসাইজ দেবো, তারপর বিগত সাল থেকে আলোচনা করব। আচ্ছা, তো আমি দিলাম, মনে করো তোমার পরীক্ষা আসলো এরকম, তোমার পরীক্ষা আসলো এক নম্বর, দেখো 1 নম্বর পরীক্ষা আসলো এরকম, একটু উপরে দেই। আচ্ছা, পরীক্ষা আসলো এরকম তোমার
এক নম্বর পরীক্ষা আসলো, সাপোজ এরকম আসলো, আই ঢেস helped the poor. I dash help the poor if I have enough money. তো এই শূন্যস্থানে কি হবে বলো? এই শূন্যস্থানে কি হতে পারে বলো? এখানে কি হবে? হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার? এখানে সঠিক অ্যান্সারটা কি হবে বলো? বলবা এবং এটা কোন কন্ডিশনও সেটা বলবা। এখানে শূন্যস্থানে কি হবে এবং এটা কোন কন্ডিশনও সেটা বলবা। হ্যাঁ সবাই, থার্ডটাতে ভিপিপি হবে না স্যার? হ্যাঁ, ও একটু আগে একটু ভুল ছিল, ওই যে থার্ড যেটা কি লিখলাম, ইফ আই উড হ্যাভ বিল্ট এ হাউস, হ্যাঁ ওইটা হবে আই উড হ্যাভ বিল্ট এ হাউস, V3 হবে, রাইট। একজনে কমেন্ট করেছো উড হ্যাভ থার্ড, হ্যাঁ V3 মানে V3 হবে মানে বিল্ট হবে, বিল্ড না বিল্ট। ওকে ওকে ঠিক আছে, ওটা সঠিক ছিল। আচ্ছা এখানে কি হবে, অনেকেই অ্যান্সার করতেছে, দেখি কে কি অ্যান্সার করে। কেউ লেখছো উড, কেউ লেখছো উইল, কেউ লেখছো থার্ড কন্ডিশনাল। এটা কোন কন্ডিশনাল হবে এবং এটা কি শূন্যস্থানে কি বসবে, তোমরা দেখি কে কে অ্যান্সার করতেছো। এটা থার্ড কন্ডিশনাল, একজনে বলছে থার্ড কন্ডিশনাল। আচ্ছা যাই হোক, আচ্ছা তো আমরা এটা অনেকেই ভুল করতেছে আসলে, এটা একটু ক্রিটিক্যালি। এখানে ইফ যুক্ত অংশটা কি আছে, ইফ আই হ্যাভ এনাফ মানি, ইফ আই হ্যাভ এনাফ মানি। এখানে এটা আমার যদি অনেক টাকা থাকতো, ইফ আই হ্যাভ এনাফ মানি, তো এটা আমার অনুযায়ী ফার্স্ট কন্ডিশনালি হওয়ার কথা, কিন্তু বইতে এটা থার্ড কন্ডিশনাল হিসেবে নিছে, ইফ আই হ্যাভ এনাফ মানি। তো থার্ড কন্ডিশনাল হলো কেন? এখানে তো আসলে এটা ফার্স্ট কন্ডিশনালে হওয়ার কথা, ইফ আই হ্যাভ, এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স, এনাফ মানি, কিন্তু আমার শিটে এটাকে থার্ড কন্ডিশনাল দেখাইছি, এটা নিয়ে একটু কনফিউজড আসলে। এটা তো থার্ড কন্ডিশনাল হওয়ার কথা না, তাই না? এটা তো ফার্স্ট কন্ডিশনাল হওয়ার কথা, ইফ আই হ্যাভ এনাফ মানি তো প্রেজেন্ট ইনফিনিট টেন্স, তাহলে এখানে তো আসলে আমার শিটে থার্ড কন্ডিশনাল দেওয়া আছে, তো এখানে আই থিঙ্ক এখানে ফার্স্ট কন্ডিশনাল হওয়ার কথা, কারণ ইফ আই হ্যাভ এনাফ মানি এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আই হ্যাভ এনাফ মানি। ওকে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এটা কিন্তু শ্যাল হবে, শ্যাল বা উইল, তো এখানে আইয়ের সাথে শ্যাল হবে। এটা আসলে ফার্স্ট কন্ডিশনাল নিয়ম অনুযায়ী হওয়ার কথা, তো আমার মনে হয় যে শিটে একটু ভুল আছে। হ্যাঁ এটা মনে হয় যে শিটে একটু ভুল আছে, কারণ এটা তো কোনোভাবেই আমি থার্ড কন্ডিশন নিতে পারি না। সো যাই হোক, আই থিঙ্ক এটা ফার্স্ট কন্ডিশনই হবে। ওকে, যারা ফার্স্ট কন্ডিশন দিত আই থিঙ্ক তাদেরটাই ঠিক আছে। তারপর আমি যদি কোনো রকম কোনো ব্যতিক্রম থাকে তাহলে সেটা বই থেকে দেখে নেব, বা তোমরাও দেখতে পারো। তো আই থিঙ্ক এটা ফার্স্ট কন্ডিশনই হবে। আচ্ছা পরীক্ষায় আরেকটা আসলো, মনে করো পরীক্ষা আসলো পরীক্ষা আসলো এরকম, আই ঢেস
helped the poor. I dash help the poor. If I had been a rich man. আচ্ছা, এটা কি হবে বলো তো? 2 নম্বরটা, I dash help the poor if I had been a rich man. If I had been a rich man. ওকে, ফিউচার ইনডিফিনিট। ওকে, হ্যাঁ, তাহলে এটা কি হবে বলো? এটা হবে, এটা অনেকেই পারবা, এটা সোজা আছে। তো ইফ আই dash I dash the I help the poor if I had been a rich man. তাহলে এটা এটা অনেকে উড লেখছো, শুধু উড লেখছো, সো অনেকেই ভুল করতেছো এখনো। এটা পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে এখানে হবে উড হ্যাভ, উড হ্যাভ, এবং এটা থার্ড কন্ডিশনালের নিয়ম অনুযায়ী হবে, উড হ্যাভ হবে। ওকে, আচ্ছা, এটা পারলা। আচ্ছা, দেখি আরও কিছু একসাথে দিতে হবে, এখনও বিষয়টা ক্লিয়ার না অনেকেরই। তো পরীক্ষা আসলো, আচ্ছা, আদার্স কন্ডিশনাল, পরীক্ষা আসলে এরকম, had I been in your shoes, I dash gone for the job. এবার বাক্য দেওয়া আছে, had I been in your shoes, had I been in your shoes, had I been in your shoes, মানে তোমার মতো জুতা থাকতো যদি আমার, had I been in your shoes, তোমার জুতাগুলো আমার হতো, যদি তোমার জুতাগুলো আমার হতো, বা এরকম বোঝাচ্ছে, তোমার জুতাগুলো যদি আমার থাকতো, I dash gone for the job। এটা আনকমন শব্দ, শব্দটা খুব একটা, মানে বাক্যটা খুব একটা সুন্দর শোনায় না। হ্যাড আই বিন ইন ইউর শুজ, তাহলে ড্যাশ গান ফর দ্য জব, তাহলে এখানে কি হবে? আই কি হবে? উড হ্যাভ। হ্যাঁ, এটা যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে উড হ্যাভ, এখানে উড হবে। আরেকটা জিনিস মনে রাখবা, এই হ্যাড যুক্ত যেটা, এটা কি কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল। হ্যাড যুক্ত থাকলে এটা থার্ড কন্ডিশনাল হবে। ইফ যুক্ত, হ্যাড যুক্ত যেটা, সেটাও থার্ড কন্ডিশনের মধ্যেই পড়বে। ইফের পরিবর্তে যদি হ্যাড থাকে, সেটাও থার্ড কন্ডিশনের মধ্যেই পড়বে। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ দিয়ে তারপর আমরা এক্সারসাইজে চলে যাব। পরীক্ষা আসলো এরকম, পরীক্ষা আসলো I dash go for a drive, I dash go for a drive if today were Saturday, S-A-T-U-R, Saturday, if today are Saturday, S-A-T-U-R, Saturday। তো এখানে ড্যাশ যুক্ত অংশে কি বসবে? অপশন থাকতে পারে এরকম, শুড হ্যাভ, বি নম্বর হচ্ছে কুড হ্যাভ, সি নম্বর হচ্ছে কুড, ডি নম্বর হচ্ছে শুড। এরকম চারটা অপশন থাকতে পারে, শুড হ্যাভ, কুড এবং শুড, এরকম চারটা অপশন থাকতে পারে। তো এখানে কি হতে পারে বলো? রাইট। আচ্ছা, তাহলে আই ড্যাশ গো ফর এ ড্রাইভ ইফ
টুডে ওয়ার স্যাটারডে, যদি আজ স্যাটারডে হতো আমরা কিন্তু ড্রাইভে মানে আমরা ঘুরতে যেতাম, এরকম গাড়ি নিয়ে ঘুরতে যেতাম। তাহলে এখানে অনেকেই অ্যান্সার করেছো কুড হবে। সো ওকে, ইউ আর রাইট, এখানে কুডই হবে, এখানে কুডই হবে, যেহেতু এখানে যেহেতু ওয়ার আছে, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পাস্ট ইনডিফিনিট থাকলে কি হবে, কুড হবে। যাই হোক, তাহলে আমি বিগত সাল থেকে কিছু এক্সারসাইজ দেবো এখন। আমি এখন বিগত সাল থেকে কিছু এক্সারসাইজ দেবো বই থেকে। তার আগে আমরা কন্ডিশনালের যে তিনটা ফার্স্ট কন্ডিশনাল আমরা একটু সারমর্মটা নিই। ফার্স্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল জিনিসটা কি, এবং থার্ড কন্ডিশনাল জিনিসটা কি, তিনটার একটা সারমর্ম টেনে দিচ্ছি। তো ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে কি হবে, ফিউচার ইনডিফিনিট, মানে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, মানে ফিউচার ইনডিফিনিট হবে। ওকে, যদি ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট, আর ইফের পরে যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে কি হবে, তাহলে সাবজেক্ট প্লাস কি হবে, কুড, মাইট হবে। ওকে, আচ্ছা, এরপরে এখানে V1 হবে, এখানেও V1 হবে। ওকে, থার্ড কন্ডিশনাল ইফ অথবা হ্যাড এরকম থাকবে। এরপরে যদি পাস্ট পারফেক্ট হয়, পারফেক্ট সেন্টেন্স হয়, পরের যে ক্লোজ সেখানে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3, লাস্টে V3 হবে। এটা হচ্ছে আসলে কন্ডিশনাল, এটুকুই হচ্ছে কন্ডিশনালের মেইন আলোচনা, এর বাইরে আসলে খুব একটা দরকার নাই। তো আমরা এখন বিগত সাল এক্সারসাইজ করলেই ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তো কন্ডিশনাল নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসবেই, এটা কিন্তু এটা একটা বেসিক গ্রামাটিক্যাল রুলস, এখান থেকে কিন্তু পরীক্ষায় মাস্ট প্রশ্ন আসবেই। সো জাস্ট এই জিনিসটুকু যদি মনে রাখতে পারো, দ্যাটস এনাফ, এটুকুই কন্ডিশনাল। এটুকু জানলেই তোমার দেখা যাচ্ছে পরীক্ষায় তুমি ফুলফিল, তুমি যে কোনো পরীক্ষা ঘুরিয়ে ফিরে দিও, তুমি আনসার করতে পারবা। তবে একটা জিনিস মনে রাখবা, ইফযুক্ত অংশে কখনোই শ্যাল বা কুইল বা শুড কুড ব্যবহৃত হবে না। মানে কন্ডিশনাল যে সেন্টেন্সটা থাকবে, যে কন্ডিশনাল সেন্টেন্স মানে ইফযুক্ত যে বাক্যটা, তার সাথে কখনোই শ্যাল, উইল, উড, কুড এগুলো থাকবে না, এই জিনিসটা খেয়াল রাখবা। সো আমি তোমাদের এই হচ্ছে কন্ডিশনালের স্ট্রাকচার। সো ভালো করে একটু দেখে রাখো। আমরা জাস্ট এখন বিগত সাল থেকে কিছু এক্সারসাইজ দেব, বিগত সাল থেকে। তাহলে এই হচ্ছে কন্ডিশনের আলোচনা। ওকে, এই জিনিসটুকু যদি ভালো করে মনে রাখতে পারো তাহলে পরীক্ষা হলে তোমাকে কেউ আটকাতে পারবে না, জাস্ট এইটুকু। ওকে, এই ফার্স্ট কন্ডিশনাল কি, সেকেন্ড কন্ডিশনাল কি, আর থার্ড কন্ডিশনাল কি, এটুকু যদি ভালো করে আয়ত্ত করতে পারো বা এটুকু মনে রাখতে পারলেই হচ্ছে কন্ডিশনালের আদি অন্ত সব শেষ, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, এই হচ্ছে আসলে এটুকুই কন্ডিশনাল। তো আমরা এখন বিগত সাল থেকে কয়েকটা প্রশ্ন দেব তোমাদের, দেখি কে কি পারো। তোমাদের একটা লাইভ পরীক্ষা হবে এখন। ওকে, আচ্ছা, তাহলে মুছে দিলাম। তো আমি এখন বিগত সাল থেকে পরীক্ষা নেব, দেখি যে কে কি পারো। কন্ডিশনাল, তো একটু সময় লাগবে, 1 সেকেন্ড। 47, ওকে, সময় আছে হাতের।
আচ্ছা, পরীক্ষা আসতে পারে এরকম 1 নম্বর, ইফ রুবি ইজ হিটেড, ইফ রুবি ইজ হিটেড, is ruby heated, it lose its color, it lose its color. আচ্ছা, প্রশ্ন থাকবে এখানে একটা ঢেস আছে, এখানে একটা ঢেস আছে, ঢেস আছে এখানে একটা ঢেস বা ঢেস যাই বলো না কেন। আচ্ছা, অপশনগুলো, অপশন এতে দেওয়া আছে উইল, অপশন বিতে দেওয়া আছে উড, আচ্ছা এইভাবে বারবার লেখলে আসলে সময় লাগবে, আমি এক কাজ করি, এইভাবে দিলাম। অপশন দেওয়া আছে উইল, অপশন বি দেওয়া আছে উড, অপশন সি দেওয়া আছে ডাজ, অপশন ডি দেওয়া আছে হেড। আচ্ছা, তোমরাই বলো এখানে কোনটা সঠিক অ্যান্সার। এখানে শূন্যস্থানে কি বসবে বলো, শূন্যস্থানে কি হবে বলো। ইফ রুবি ইজ হিটেড, ইট ঢেস লুজ ইটস কালার, এখানে শূন্যস্থানে কি হবে বলো। হ্যাঁ, সবাইকে অ্যান্সার করতে হবে কিন্তু। অনেকে অ্যান্সার করতেছো। ইফ রুবি ইজ হিটেড, ইট ঢেস লুজ ইটস কালার, এখানে কি হবে বলো। আচ্ছা, অ্যান্সার আমি পেয়ে গেছি। অনেকেই অ্যান্সার দিয়েছো এ, অনেকেই বি, অনেকেই এ, অনেকেই বি। আচ্ছা, এখানে এখন এখন আমি যদি এটাকে জিরো কন্ডিশনাল হিসেব করি, তাহলে এখানে উইল শ্যাল কিছুই আসে না। আর অপশন দেওয়া আছে উইল, উড, ডাজ, হ্যাড। দেখো, ইফ রুবি ইজ হিটেড, ইফ এর পরে এটা কিন্তু এটা হচ্ছে কিন্তু বৈজ্ঞানিক একটা সত্য। ইফ রুবি ইজ হিটেড, রুবিকে যদি হিট দাও, ইট টেম্পোরারি বা ইট লুজ ইটস কালার, এটা তার কালার হারায় ফেলবে। এটা তো একটা বৈজ্ঞানিক সত্য বাক্য, তাহলে এখানে এটা জিরো কন্ডিশনাল হওয়ার কথা। কিন্তু সেখানে অপশনে কিন্তু সে ধরনের কিছু নাই। এখানে এটা এটা তোমার মানে কিছুই হওয়ার কথা না। কিন্তু আমাদের মাস্টার বইতে এখানে এটাকে উইল দেখাইছে। হ্যাঁ, উইল। হিটেড না হিট হবে, হিটেড। হ্যাঁ, হিটেড এটা প্যাসিভে আছে, এই জন্য হিটেড হবে। ডাজ হবে, ইট ডাজ লুজ ইটস ওয়েট, মানে ইট লুজ ইটস কালার, ইট লুজ ইটস কালার। তো এখানে ইট ডাজ লুজ ইটস কালার। আচ্ছা, আমার হিসেবে এটা প্রেজেন্ট ইনভিটেন্সি হয়, মানে ডাজ হওয়ার কথা। কিন্তু আমাদের মাস্টার বইতে ডাজ হবে না স্যার, ডাজ হবে না, এটা প্যাসিভ আছে, আগেরটা প্যাসিভ আছে, ডাজ হবে। তো এটা ডাজ হওয়ার কথা, কিন্তু আমাদের এই অপশনে মাস্টার বইতে এটাকে উইল দেখাইছে। হ্যাঁ, তো এটাকে উইল দেখাইছে। যদি মানে যদি জিরো কন্ডিশনালের ক্ষেত্রে উইল ব্যবহৃত, যদি জিরো কন্ডিশনের শর্ত ফিল আপ না থাকে, তাহলে উইল ব্যবহার করা যায় নাকি। তাহলে এখানে উইল, রুবি যদি করা হয়, এটাকে উইল ব্যবহার করা যায়, ফার্স্ট কন্ডিশনে নেওয়া যায়। এটা এর কালার হারাবে ব, তার মানে এখানে উইল ব্যবহার করা যায়। তো যদিও এটা জিরো কন্ডিশনাল, তারপর এখানে উইল হবে। ঠিক আছে, এটা উইলই হবে। হ্যাঁ, এটা প্রেজেন্ট ফর্ম ছিল। হ্যাঁ, এটা প্রেজেন্ট ফর্ম ছিল, এটা প্রেজেন্ট ফর্ম,
এটা হবে যেহেতু এটা 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 উইল ব্যবহার করা যায় ফার্স্ট কন্ডিশনের নিয়ম অনুযায়ী, ঠিক আছে। আর বৈজ্ঞানিক সত্য হিসাব করে এটা জিরো কন্ডিশনের দাঁড়ায়। তো এখানে তার মানে এটা উইল ব্যবহার করা যায়, এটা ফার্স্ট কন্ডিশনে নেওয়া যায়, প্রেজেন্ট যেহেতু আছে এটাকে উইল ব্যবহার করা যায়। সো এই হিসাবে দেওয়া যায়। সো এটা নিয়ে আর কথা হবে না, এটা মাস্টার বই থেকে আমরা করছি। সো এটা বইতে যেভাবে আছে ওইভাবেই দিবা। আচ্ছা আমরা দিলাম, কোথায় কি করলাম, আচ্ছা পরীক্ষা আসলো 2 নম্বর পরীক্ষা আসলো যেরকম ইট উড বি বেটার অথবা প্লিজেন্ট দিলাম, প্লিজেন্ট প্লিজেন্ট, it would be pleasant pleasant if we dash where to go, where to go, এটা দেওয়া আছে if would be pleasant if we dash where to go। তো এখানে অপশন দেওয়া আছে এরকম নো নোন, অপশন দেওয়া আছে এরকম নো নো নোন নোন, এরপর দেওয়া আছে নিউ হ্যাড নোন। আচ্ছা কোনটা হবে বলো, এখন কোনটা হবে বলো? it would be pleasant if we dash where to go, হ্যাঁ কোনটা হবে বলো, দেখি কে পারো। অ্যান্সার ডি, কেউ দেখাইছো ডি, সুরভি ডি, সোনিয়া দাস সি, কুমার অমিত সি, সপ্তমী সি। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে আচ্ছা এখানে দেখা যাচ্ছে উড আছে পাস্ট, মানে উড থাকলে আমরা জানি যে এখানে অবশ্যই সেকেন্ড কন্ডিশনের নিয়ম অনুযায়ী পাস্ট ইনডিফিনিট হবে, তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট হলেই তো এটা উড হবে। ওকে, তাহলে অনেকে ভুল করেছো, এখানে উড আছে তার মানে এটা সেকেন্ড কন্ডিশনাল, তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট হবে। আচ্ছা আচ্ছা নেক্সট, তাহলে এটা হচ্ছে সি, নাম্বার 3। আচ্ছা নাম্বার 3 দিলাম, আসলে এরকম যে দিস কুড হ্যাভ ওয়ার্কড, আচ্ছা এটা দেবো না, if I lived near my office, if I lived near my office, if I lived near my office, if I lived কোথায় হারিয়ে নিলাম, dash in time for work, dash in time for work, এরকম দেওয়া আছে। তো অপশনে দেওয়া আছে এরকম I will be, I shall be, I will be, I shall be, I will be, I shall be, I will be, I would be, I would be, I were, এরকম দেওয়া আছে আর কি। if I lived near my office, I will be নাকি I would be নাকি I shall be নাকি I were, কোনটা হবে বলো তো, কোনটা হবে? অপশন সি। ওকে, এখানে অপশন সি, যেহেতু পাস্ট টেন্স আছে তাহলে উড বি, অপশন সি ইজ দ্য রাইট আনসার। ওকে গুড, এটা ঠিক আছে। 3 নম্বর শেষ, 5টা দেবো টোটাল, বেছে বেছে 5টা দেবো।
খুঁজতেও তো সময় লাগে। আচ্ছা নেক্সট, ওকে ওকে রাইট। আচ্ছা যাই হোক, 4 নম্বর, when water dish it transforms into ice. এটা তো সবাই পারবা, এটা সবাই পারবা জানি। would freeze will freeze আর হচ্ছে তোমার freezes froze। তো কোনটা হবে? এটা হচ্ছে জিরো কন্ডিশনাল, তোমরা দেখতে পাচ্ছ এটা বৈজ্ঞানিক সত্য, জিরো কন্ডিশনাল। সো এখানে কি হবে? এটা কি হবে ঠিক বুঝতেছি না তো, এখানে কি করলো না, কি হবে বলো? আচ্ছা যাই হোক, এখানে তোমরা কি দেখাইছো আমি দেখিনি, বি স্যার, সরি স্যার, ডি হবে। আচ্ছা এখানে ইফ হোয়েন ওয়াটার ঢেস ইট ট্রান্সফর্ম ইন্টু আইস, এখানে লেখছো অনেকেই লেখছো সি ফ্রিজেস, কিন্তু মাস্টার বইতে এখানে, ও হ্যাঁ ঠিকই আছে, আর এটা জিরো কন্ডিশনাল, তো এখানে শ্যাল ওয়েল কিছুই বসবে না, জাস্ট ফ্রিজেস হবে। ওকে ঠিক আছে। আর লাস্ট ওয়ান দেখি, লাস্ট ওয়ান, ওকে লাস্ট ওয়ান, বলা আছে ইফ দ্য খুঁজে পাই মুশকিল, if you had come earlier, if you had come earlier, কোথায়? সোনালী ব্যাংক, হারাই ফেললাম। আচ্ছা if you had come earlier you would dash,
উড, কি লেখলো এটা, ইউড ঢেস ফাউন্ড এ গুড সিট, ফাউন্ড এ গুড সিট। আচ্ছা যাই হোক, স্যার জিরো কন্ডিশনালটা আরেকবার বুঝাইয়া দিবেন। আচ্ছা জিরো কন্ডিশনাল বুঝাবো, সমস্যা নাই। তো এই লাস্ট ওয়ান আজকের, এরপর আমরা পরীক্ষা নেব এটার উপরে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ওয়াজ, চারটা দেওয়া আছে, হ্যাভ, হ্যাড, হ্যাজ, ওয়াজ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ওয়াজ। তো এখানে তো দেখা যাচ্ছে যে if you had come earlier, you would have found a good seat. If you had come earlier, you would have found a good seat. কি হবে বলো? অ্যান্সার এ। ওকে, অ্যান্সারে সবাই দিছে। ওকে, হ্যাঁ রাইট। সো জিরো কন্ডিশনাল, ওকে তোমরা মোটামুটি পারবা আশা করি। কন্ডিশনাল নিয়ে সমস্যা নেই। জিরো কন্ডিশন হচ্ছে, জিরো কন্ডিশনাল জিনিসটা হচ্ছে, জিরো কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল হচ্ছে, জিরো কন্ডিশন হচ্ছে ইফ, এরপর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, ইফ প্রেজেন্ট ইনডিফিনিট, ইনডিফিনিট, এর পরের বাক্যটা হবে, পরেও হবে প্রেজেন্ট ইনডিফিনিট। তার মানে হচ্ছে সাবজেক্ট প্লাস V1, এখানে শ্যাল উইল কিছুই বসবে না। তার মানে শ্যাল উইল কিছুই বসবে না, এবং এই বাক্যটা অবশ্যই বৈজ্ঞানিক সত্য হতে হবে, বৈজ্ঞানিক সত্য বা অভ্যাসগত শর্ত, অভ্যাসগত সত্যযুক্ত বাক্য হইতে হবে। এটা হচ্ছে, বা চিরন্তন সত্য বাক্য হইতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে জিরো কন্ডিশনাল। এটা প্রেজেন্ট ইনডিফিনিট রইলে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট, মানে সাবজেক্টের পরে। আশা করি বিষয়টা বুঝতে দিতে পারছি যে ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটাও প্রেজেন্ট ইনডিফিনিট হবে। ওকে, আচ্ছা আমাদের টাইম মানে ওভার হয়ে গেছে না, 10টা 6। ওকে সরি, ঠিক আছে আজকে এই পর্যন্ত থাকলো। ওকে।